স্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার এক একজন। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচীন নয়। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটার ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে, কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরও ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন। তবে সরকার তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে। কোটার যে কোনো পরিবর্তন আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই, কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন। এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি। আমরা সকল হতাহতের বিচার চাই। আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমেছিল। আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি। আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাদের বাসায় পুলিশ, ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে। সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই। নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে, ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না। আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোড়া হয়। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা তাদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব। কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখনও আমরা অনেকে খোঁজ পাচ্ছি না, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে। আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে, আমরা শুনতে পেয়েছি। সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে, আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু আমরা সরকারকে আহ্বান করছিলাম আমাদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সমস্যাটি সমাধান করার জন্য। আজকে এই যে তাণ্ডব হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সরকারি যানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটির দায়ভার সরকার এড়াতে পারেন না। কারণ আমরা সবসময় চেয়েছি যে শান্তিপূর্ণ সমাধান, কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এই দায়ভার সরকারকে নিতে হবে। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে, এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহাল করার জন্য। কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যে সমন্বয়গুলো রয়েছে, সমন্বয়কদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করব না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এটির জন্য সরকার দায়বদ্ধ। সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারেন এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন স্যার জি স্যার।
আচ্ছা, প্রথমে আমাদের জায়গা থেকে কিছু বিষয় দেখেছি। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছা করে আজকে থেকে 5 দিন আগে থাকতো, তাহলে একটা লাশও পড়তো না। এই দায় কখনোই সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছেন, তারা শাহবাগেও ছিলেন, তারা দেখেছেন আমরা শাহবাগে যে 10-11 জন ছিলাম, কোনোদিন একটা গাড়িকে আমরা স্পর্শ পর্যন্ত করিনি। সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্নভাবে উস্কানি দিয়ে হোক, অন্য কারো অপচেষ্টায় হোক, যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলেছে, তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার্জিকে। যখন আমরা শাহবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন, বসার স্কোপটুকু করে দিন, বিভিন্ন অংশীদারের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই, তখন আমাদের কথা শোনা হয়নি। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে, অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে। যেটি যৌক্তিক, যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশে, সেই দাবিকে আপনারা বিলম্বিত করে, সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে, সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300-400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন। কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারে, এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে, তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে। আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ, আপনারা সকলেই চিনবেন, আসিফের বাবা এখানে রয়েছেন। একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে, এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সাইট রংপুরে, সে নিরস্ত্রভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে, তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা একবার চিন্তা করুন, তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে। তাহলে এই যে জিনিসগুলো হয়েছে, এগুলোর দায় কোনোদিন সরকার এড়াতে পারে না। আজকে সরকারি নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে, এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা শাহবাগে 10 দিন ছিলাম, কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে। তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন, এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না। সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি, আমরা 2 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের 4টি জরুরি দাবি জানিয়ে। আমি স্পষ্ট করি, আমাদের একটি মূল দাবি ছিল কোটা সংস্কার নিয়ে, যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি। আমরা 8টি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে, এবং আমরা গত 2 দিন আগে জরুরি ভিত্তিতে 4টি দাবি জানিয়ে এসেছিলাম। কারণ এই 4টি দাবি পূরণ না করলে বাকি 8টি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা 2 দিন আলটিমেটাম দিয়েছিলাম, আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি। আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি, কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে 2 দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই 4টি জরুরি দাবি নিয়ে। আমাদেরকে আজকে প্রেস ব্রিফিং এ মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে। আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন, আপনি হল বন্ধ করে রেখেছেন, আমরা কোথায় যাব? মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি। আমরা 2 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক, এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারে, তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে, কোনো লাভ নেই। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। 1, ইন্টারনেট সচল করতে হবে। 2, কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি
যে কখন আমাদের গ্রেফতার করা হয়, কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয়, কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয়। সো এই 4টি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয়, তাহলে বাকি যে আমাদের 8টি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি, যেটি আমাদের আহ্বান করা হচ্ছে, সেটি তৈরি হবে। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা, আমরা ক্যাম্পাসে যাব কিনা, আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে, সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে। তাহলে আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার। ধন্যবাদ। আমাদের একজন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং রিফাত এবং আবু বাকের, আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ, এই তিনজনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি সমন্বয়কারী আসিফ মাহমুদের পিতা। আমি গতকাল ইত্তেফাক পত্রিকায় বলতে পারি আসিফ মাহমুদ ঘুমের শিকার, এই কথা জেনে আমি আজকে আসলে ঢাকাতে আইসা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তালাশ করছি, কিন্তু তাকে পাই না। এখন আমি আমার একটাই আবদার, আসিফ মাহমুদের সন্ধান চাই। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, বাড়ি মুরাদনগর উপজেলা ঠাকুরপুর গ্রামে। ভাই কোনো প্রশ্ন থাকলে আপনি যেটি বলেন আসলে হবে হবে না দাঁড় তুলবে কিনা, হাসান যেটি বলেছে সেটি হচ্ছে আমরা যেটি আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি, আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো ওয়ে ছিল না, ইন্টারনেট নেই, প্রেস ব্রিফিং করার কোনো ওয়ে ছিল না নিরাপত্তার কারণে। আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল দিয়ে দিচ্ছিলাম, সেটা তো কানেক্ট করতে পারছিলাম না। এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসান বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে সংগ্রামটি হতে পারে না, এটা ওই অবস্থার উপরে। আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে 4 দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে, তারপরে যে 8 দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকারকে সংলাপের আহ্বান জানিয়েছে, সেটির দাঁড়টি উন্মুক্ত হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা নিরাপত্তাহীনতা কিংবা শঙ্কার মধ্যে আছেন। আচ্ছা, লাস্ট মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ করেছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে।